কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান, জ্যৈষ্ঠে বসে খেয়ে বাজবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। কবি হেলাল হাফিজের কবিতায় একটি পতাকা পেলে। পতাকা এখানে শুধু একটি দেশের চিহ্ন নয়, এক টুকরো কাপড় নয়, বরং পতাকা হলো একটি জাতির মুক্তির প্রতীক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছেন টিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধ পরবর্তী নতুন বাংলাদেশের সংস্কৃতির স্থপতিদের অন্যতম একজন আমজাদ হোসেন, যিনি একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, লেখক, গীতিকার, অভিনেতা এবং বরেণ্য চলচ্চিত্র নির্মাতা। আগামী 14 ডিসেম্বর আমজাদ হোসেনের 7ম মৃত্যুবার্ষিকী। আমাদের আজকের আয়োজনটি কিংবদন্তি শিল্পস্রষ্টা আমজাদ হোসেন স্মরণে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আমজাদ হোসেনের 2 সন্তান, সুযোগ্য উত্তরসূরি, অত্যন্ত গুণী, মেধাবী নির্মাতা, গীতিকার, অভিনেতা সোহেল আরমান, এবং আছেন নাট্যকার, নির্মাতা, লেখক, অভিনেতা সাজ্জাদ হোসেন দুদুল। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আমি সাজ্জাদ হোসেন দুদুল ভাইকে দিয়ে আসতে চাই যে আজ আমার সৌভাগ্য যে এমন একজন মানুষকে আমরা শ্রদ্ধা জানাতে পারছি, তাকে স্মরণ করতে পারছি। একটি নাম, অথচ আমাদের দিয়ে গেছেন অগণিত স্মৃতি, শিল্প আর ইতিহাস। কি বলবেন বাবাকে নিয়ে? না, বাবাকে নিয়ে বলবো কি, এটা আপনারাই জানেন, বছরে বছরে যুগে যুগে শতাব্দীতে একজন আমজাদ হোসেন হলেও হতে পারে, জি, নাও হতে পারে। যেমন আমজাদ হোসেনের সময় আমজাদ হোসেন হয়নি। এটা বিজয়ের মাস, বিজয়ের মাসে, মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এখানে আমজাদ হোসেন বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের নির্মাতা। যেমন জীবন থেকে নেয়া কাহিনীর সংলাপ, আবার তোরা মানুষ হ, তারপরে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ চলচ্চিত্র তিনি বানান যুদ্ধ চলাকালীন সময়ে শুটিং করেন এবং যুদ্ধ পরবর্তীতেও শুটিং করেন। বাংলার মুখ ছবিটা রিলিজ হয়নি, জি, ফাইনাল সাউন্ড নেগেটিভ, পিকচার নেগেটিভ চুরি হয়ে গেছে। জি। এরপরে ওই যে তৌকির যেটা বানালো ডার্কিং জয়যাত্রা, কিন্তু উপন্যাসের নাম হচ্ছে অবেলা অসময়, আর এটা ইংলিশ ট্রান্সলেট হয়েছিল ডার্কিং ডে নামে। জি, 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 জি। হ্যাঁ, তো আমজাদ হোসেন একটা অনবদ্য সৃষ্টি। তার, আপনি তো বললেনই, নিজে বর্ণনা করলেন। তো আমজাদ হোসেনকে এইভাবে আসলে সবাই জানে মোটামুটিভাবে। জি, আমরা আসবো আরও এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমি স্বাভাবিকভাবেই জানি যে বাবার কথা সন্তান যখন স্মরণ করে তখন স্বাভাবিকভাবেই একটু গলাটা ভার হয়ে আসে, একটু কষ্ট কাজ করে। সোহেল আরমান, আপনি আপনার বাবার ছোট সন্তান, মানে দুদুল ভাইয়ের ছোট আপনি এক জায়গায় বলছেন, কেমন আছো পারে, আমি তোমার স্মৃতিগুলো নিয়ে এখনও ভালো আছি, আমার হৃদয় জুড়ে তোমার ভালোবাসাগুলো বেঁচে আছে এখনও। বাবার কোন বিষয়টা মনে পড়ে আপনার সবচেয়ে বেশি? বাবাকে নিয়ে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা পরিবারের কাছে বাবা হচ্ছে সূর্য, জি, সান। তো বাবার যে একটা রূপ, যে পারিবারিক রূপ, পরিবারের কাছে একটা রূপ, আর বাবার কর্ম নিয়ে দেশের কাছে বা বিদেশের কাছে আরেকটা রূপ। জি, তাই এই সব রূপ মিলিয়ে আমার বাবা আমার কাছে একটা, আমি অনেকবার বলেছি এই কথাটা, আমি মানে অনেকেই বোঝাই, এই শব্দটা ব্যবহার করতে হয়, আমার কাছে বিশ্ববিদ্যালয়ের মতো মনে হয়। বাহ, একটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট থাকে, জি, যতগুলো সাবজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা পড়ে, জি, তা আমার বাবার কাছে এই প্রত্যেকটা বিষয়ে খোঁজ আমি পেতাম। প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার জায়গা তৈরি হতো, জি, প্রত্যেকটা বিষয় নিয়ে ভালোবাসা তৈরি হতো, প্রত্যেকটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতো। তো আমার কাছে আমার বাবা আকাশের সমান, বিশাল বড় একটা বিষয়, যেটা বাবাকে চিন্তা করতে গেলেই মাঝে মাঝে আমি হারিয়ে যাই। বাবার এত সৃষ্টি, এত মেধা, এত গুণ, এত কিছু। স্বাভাবিক। তো আমার কাছে অনেক সময় বাবা গর্বের, অনেক সময় একদম একদম স্নেহের পিতা, জি, আবার বন্ধু মতো। শেষের দিকে, শেষ 10-12 বছর তো বন্ধুর মতোই হয়ে গেল। জি, তো এসব কিছু মিলে বাবা আমার কাছে একটা মানে পৃথিবীর একটা, কি বলে ওটাকে, একটা আমার কাছে একটা বিবেক, জি, একটা সেন্স। জি, নিশ্চয়ই। সাজ্জাদ হোসেন দুদুল, শিল্পী আমজাদ হোসেন তার সবটুকু উজাড় করে দিয়েছেন বাংলাদেশকে, তার শিল্প কি বলবো যে সৃষ্টি দিয়ে।
কিন্তু এই যে সোহেল আরমান বলছিলেন যে ব্যক্তি বা বাবা আমজাদ হোসেন আসলে কেমন ছিলেন, আমরা তো দর্শক হিসেবে সেটা জানি না বা আমাদের দেখার সৌভাগ্য হয়নি, সেটা আপনারা ভালো বলতে পারবেন সন্তান হিসেবে। ব্যক্তি আমজাদ হোসেন তো অসাধারণ একজন মানুষ। জি তার পরিবারের কাছেও, পরিবারের বাইরে তার সহকর্মীদের কাছেও, পরিচিত জনদের কাছেও জি আমজাদ হোসেন যে কত মমতা ভরা মানুষ, তার বুক ভরা মায়া ছিল, যে কোনো মানুষের সহযোগিতায় কাজে লাগতেন, নিজের অনেক কিছু বিসর্জন দিয়েও অন্যকে উপকার করতেন। যেমন আমি আপনাকে একটা রেকর্ড বলি, যেটা আমজাদ হোসেন নিজে মুখে বলে গেছেন। বেহুলা সিনেমাটি জি আমজাদ হোসেনের করার কথা। আমজাদ হোসেন সারা বাংলাদেশ ঘুরে টুরে মনসা কাব্য এসব গবেষণা করে 85টা ফোক গান সংগ্রহ করে, সম্ভবত ইসলামপুরে মুন জুয়েলার্স প্রডিউসার, উনি এফডিসিতে নাম লেখান, জি ছবিটা করবেন। তো এটা তারপরে স্টার কর্পোরেশন, চিত্রা ফিল্মস মানে কাজী জহির সাহেব, ওনারা বললেন যে ওনারা প্রডিউস করবেন। তো আমজাদ হোসেন বললেন যে না, আমি কাউকে দেব না, এটা আমিই করব, আর মুন জুয়েলার্স প্রডিউসার থাকবে। তখন জহির আঙ্কেল সাউন্ড কমপ্লেক্স থেকে নামছে, আমজাদ হোসেন এফডিসির প্রশাসনিক ভবন থেকে আসছে, দুজনের মুখোমুখি দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরে তো আমজাদ হোসেন জহির আঙ্কেলকে জহির দা বলতেন, আর আমজাদ হোসেনকে নাম ধরেই রাখতেন জহির আঙ্কেল। জি তখন উনি হাত ধরে বললেন যে আমজাদ, আমি তো বেকার, এখন তো কাজকর্ম হাতে নাই, তো স্টার কর্পোরেশন একটা শর্ত দিল, যদি বেহুলাটা আনতে পারেন তারা ফাইন্যান্স করবে। আমজাদ হোসেন 2-1 মিনিট ভেবেছে, অন্য এতজন চেয়েছে তাদেরকে দেয়নি, একদম সাথে নিয়ে গিয়ে এফডিসি প্রশাসনিক ভবনে, তখন নামটা পরিবর্তন করে দিতে হবে, যে আজ থেকে এই ছবির পরিচালক আমজাদ হোসেন লিখে দিলেন যে জহির রায়হান, আমজাদ হোসেন না। তার মানে একটা মানুষ কতটা উদার হলে, আপনি নিজে মিডিয়ার লোক, যে একজনের কাজ আরেকজন কিভাবে নিয়ে যায়, কত রাজনীতি করে, কত পলিটিক্স করে, কিন্তু আমজাদ হোসেন কতটা উদার হলে এই জিনিসটা করতে পারেন। নিজের লালিত সন্তান স্বেচ্ছায় দিয়ে যে দিলেন। এত দিন ধরে তিনি এটা গবেষণা করে সব কিছু রেডি করলেন, সব দিয়ে দিলেন জহির রায়হানকে। আচ্ছা হ্যাঁ, তো এই উদারতা আমজাদ হোসেনের মতো মানুষ জি আমার চোখে পড়ে নাই এরকম। এই জন্যই উনি আসলে একজন কি বলবো হ্যাঁ, মহিরুহ আমজাদ এবং হোসেন- কিংবদন্তি। আমজাদ হোসেন তো তার পরিবারের জন্য অসাধারণ। জি যেমন আমার বাবার কথা খুব মনে পড়ে, কোরবানির হাটে বাবা প্রত্যেকটা কোরবানির হাটে আমার বুদ্ধি হওয়ার পরে আমাকে সাথে নিয়ে যেতেন। জি সাথে নিয়ে যেতেন, গরু কিনতেন, ছাগল কিনতেন, জি জি ঢাকার জন্য কিনতেন, জামালপুরের জন্য কিনতেন। তো আমার একবার মনে আছে, আব্বা বলল যে আব্বার সাথে চলে আসতে, ইসলামপুর থেকে আমরা গরু কিনেছি। জি 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 ইসলামপুর জামালপুরের একটা উপজেলা। আমি বললাম যে না আব্বা, আমি যারা গরু নিয়ে যাবে তাদের সাথে যাব। তখন এত আধুনিক সময় ছিল না। ওইখানে একটা নদী পড়ে আসার পথে, জি 30 কিলোমিটারের মতো পথ, নদী পড়ে, এখন খুব খরস্রোতা ঝিনাই নদী, জি এটা পার হবো কিভাবে? তখন তো ফেরি নাই, কিছু নাই। দিনের বেলা হলে মানে পাওয়া যাবে, রাতে পাওয়া যাবে না, কেউ নাই, কোনো জনশূন্য। পরে রাখালরা করলো কি, গরুর দড়ি রশি ধরে গরুর পিঠে আমাকে বসিয়ে দিল, রাখালরা রেস ধরে থাকলো, আমি গরুর সাথে নদী পার হয়ে গেলাম। বা ভয়ঙ্কর একটা স্মৃতি ছিল। হ্যাঁ, তো আব্বা তারপরে আমি যখন গরুর সাথে ভিজে টিজে, তখন ওই নদী থেকে আমাদের বাসা খুব বেশি দূরে না, আচ্ছা কাছে। আচ্ছা আচ্ছা তখন আসার পরে আব্বা আমাকে খুব আদরের বকা দিল, জি জি তো ঠান্ডা লেগে যাবে নদীতে, তুই যদি মানে পড়ে যেতি, এত জি, জি, জি। খরস্রোতা নদী, যতই সাঁতার পারিস। তখন আমি সাঁতার পারতাম, ছোট, হাফ প্যান্ট পরি। জি তো তখন আমি আমার ছেলেকে আমি কোথায় পেতাম যদি একটা সেই। দুর্ঘটনা ঘটে যেত? সেই আমরা আরো এই যে হ্যাঁ জি বলেন। হ্যাঁ, ভিজে যায় চোখ। হ্যাঁ এরকম শুনবো শত শত স্মৃতি, জি জি নিশ্চয়ই এটা হাজার হাজার স্মৃতি। বাবার সাথে সন্তানের স্মৃতি তো দীর্ঘ হবে স্বাভাবিক। আমজাদ হোসেন এমন একজন বহুমাত্রিক প্রতিভার সম্পন্ন শিল্পী, যার সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। শিল্প সৃষ্টি যেন তার নেশা। মানে কিভাবে এতটা নিবেদিত, এতটা নিমগ্ন থাকা সম্ভব একটা মানুষের পক্ষে? বাবাকে আমি যেভাবে দেখেছি, বা আমার পরিবার বা আমার আত্মীয় স্বজন বা তার সহকর্মী, যে আমার বেসিক্যালি সে একজন মাটির মানুষ, জি মাটির গন্ধে গন্ধে সে চলতো, এবং সে একজন শ্রেণী সংগ্রামের মানুষ। উনি যেখানেই নিপীড়ন, অত্যাচার, অনাহার, এই শব্দগুলোকে পছন্দ করতো না। এই জন্য সে নির্বিচারে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে উনি প্রতিবাদ করতেন। জি জি সেই প্রতিবাদটা হতো তার কলমে এবং ক্যামেরায়। জি
এবং উনি সাংঘাতিকভাবে সার্থক, কারণ উনি যে বিষয়ে প্রতিবাদ করতেন, এই অনাহার, অনাচার এবং দুঃশাসনের উপরে, এই জায়গাগুলোতে উনি এতটা বেশি জানতেন মানুষের অধিকারটা নিয়ে, এবং এত সুন্দর করে উনি বক্তৃতা দিতে পারতেন, গণমানুষের লিখতে কথা পারতেন, বলতেন। গণমানুষের কথা বলতে পারতেন। যে আমি প্রথমে বলছি শ্রেণী সংগ্রামের যে কথাটা, যে এটা নিয়ে উনি গোলাপি এখন ট্রেনে বুঝাইছেন। আপনি শ্রেণী সংগ্রাম বলেন, আপনি মানবিক দৃষ্টিভঙ্গি বলেন, আপনি প্রেমের জায়গা বলেন, ভালোবাসার জায়গা বলেন, সেই মানবিক, কোথায় উনি স্পর্শ করেন? সব জায়গায় তার এতগুলো উপন্যাস, এতগুলো গল্প, সেখানে মুক্তিযুদ্ধের কথা এতবার এসছে, এত এত লিখেছেন উনি। শুধু গীতিকার আমজাদ হোসেনকে আলাদা করা যাবে, শুধু একজন ফিল্ম মেকার আমজাদ হোসেনকে আলাদা করা যায়, শুধু একজন লেখক আমজাদ হোসেনকে অনেক আলাদা। সেই জায়গাগুলো উনি মানে একদমই মানে মানে এক কথায় বলতে গেলে উনি বাংলাদেশকে ভালোবাসতেন, জি, বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন, এবং বিশেষ করে সেই সব মানুষদেরকে ভালোবাসতেন যারা নিপীড়িত, জি, যারা কষ্টে আছে, যেখানে কোনো উন্নতি নাই, যেখানে উন্নতি হচ্ছে না, জি, সেখানে আমজাদ হোসেনের ক্যামেরা, আমজাদ হোসেনের লেখা, আমজাদ হোসেন যখন কলাম লিখতেন পত্রিকায়, সেইখান থেকে শুরু করে একদম মানে উনি একজন বাংলাদেশের ঔপন্যাসিক, বিখ্যাত বা বরেণ্য চলচ্চিত্র, সবখানে প্রত্যেকটা জায়গায় ওনার প্রমাণ স্পষ্ট পদচারণা রয়েছে। জি, জি, নিশ্চয়ই। এই জায়গাগুলো আর কি বাবাকে একদম 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 স্পষ্ট করে বুঝে। জি, জি। তো বড় সন্তান হিসেবে সাজ্জাদ হোসেন চৌধুরীকে জানতে চাইবো যে এই যে এত মহান একজন মানুষ, এত নিবেদিত একজন মানুষ, শিল্পের প্রতি তার যে এত যে সাধক আমি বলবো আমজাদ হোসেন, তো ওনার স্মৃতি সংরক্ষণের ব্যাপারে আপনারা পারিবারিকভাবে কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, এটা বলছি, এটা বলার আগে সোহেলের সাথে আমি একটা জিনিস যুক্ত করে দিতে চাই। জি, যে সাহিত্যে আমজাদ হোসেন এত সৎ, যে কোনো লেখালেখি, তার কর্মকাণ্ডে, তার পরিচালনায় খুবই সৎ, যে কারণে সে ফিল্মে থেকে জি, ফিল্মের উপরে একটা উপন্যাস লেখে, মাধবী সংবাদ। জি, এটা রিলিজ হওয়ার পরে, মানে প্রকাশ হওয়ার পরে, তো বাংলা একাডেমিতে একটা সিরিয়ালের লাইন ধরে মানুষ কিনতেন, আচ্ছা, এই অবস্থা। এবং এটা প্রকাশ হওয়ার পরে আমজাদ হোসেনের একটা বেদনা তৈরি হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে বয়কট করে, আচ্ছা, যে আমজাদ হোসেন, এই কথাটা আমরা কোথাও আজ পর্যন্ত বলিনি, আজকে এনটিভিতে প্রথম বলছি, যে আমজাদ হোসেনের কোনো ছবিতে আর কোনো চলচ্চিত্রের শিল্পী অভিনয় করবেন না। তো আমজাদ হোসেন সেখানে পরোয়াই করেননি। জি, আমজাদ হোসেন বলেছেন, আমি যা দেখেছি আমি সেটা লিখেছি, আমি সেই লেখার অধিকার আমার আছে, এবং কি আমি সৎভাবে লিখেছি। হ্যাঁ, তো তারপরে আমজাদ হোসেন সেটা করে, আমজাদ হোসেন কিন্তু এটা ত্রয়ী উপন্যাস, ট্রিলজি, জি, মাধবী সংবাদ, মাধবীর মাধব, মাধবী ও হিমানী। হ্যাঁ, তো আমজাদ হোসেনের লেখায় ওই কিশোর উপন্যাস কিন্তু দারুণ। শিশু সাহিত্যে সে অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার পেয়েছে, জাদুর পায়রা আর জন্মদিনের ক্যামেরা। জন্মদিনের ক্যামেরা কিন্তু মুক্তিযুদ্ধের উপরে একটা অসাধারণ মানে শিশুতোষ উপন্যাস, গল্প, শিশুতোষ, একটা মাইলস্টোন উপন্যাস। জি। আর আপনি কোনটা জানি বললেন আমাকে? আমি বলছিলাম যে আমজাদ হোসেনের স্মৃতি বা তার কর্ম, ধরে রাখার জন্য, এগুলো ধরে রাখার জন্য আপনারা কি ধরনের কাজ করছেন? আমজাদ হোসেন চর্চা ও গবেষণা কেন্দ্র আমরা করেছি। জি, সেটা জামালপুরে চলমান আছে কাজগুলো, সেটা ঢাকায় আমরা করছি। আমজাদ হোসেন এমন একটা ব্যক্তি, তার কর্মকাণ্ড, তার কাজ সব শাখা দিয়ে আমার মনে হয় অনেকেই পিএইচডি করতে পারে। রাইট। আমি সেটা বলতে যাচ্ছিলাম যে পাঠ্যপুস্তকে এগুলো অন্তর্ভুক্ত হওয়া উচিত। না, পাঠ্যপুস্তকে ছিল আমজাদ হোসেনের জাদুর পায়রা বা অন্যান্য গল্প বিভিন্ন সময় বিভিন্নটা ঘুরে ঘুরে আসতো। তো রাজনৈতিক বৈষম্যের কারণে আর পরবর্তীতে পাঠ্যপুস্তক। আমরা কথা বলছিলাম গোলাম সরফদুলের সঙ্গে যে বাবার স্মৃতি সংরক্ষণের বিষয়ে, যে আপনি বলছিলেন যে উনি বৈষম্যের শিকার হয়েছেন বা ওনাকে এই কাজগুলো আপনারা এগিয়ে নিতে পারেনি, সেই জায়গাটা যদি আপনি বলেন। হ্যাঁ, মানে উনি তো রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন, জি, সবসময়ই হয়েছেন। যেমন আমরা তিনজনেই, সোহেল আরমান, আমি, আমজাদ হোসেন, 96-এ যখন মানে পট পরিবর্তন হলো রাজনৈতিক, তখন আর আমরা বিটিভিতে, তখন প্রাইভেট চ্যানেলগুলো আসেনি, আমরা বিটিভিতে কাজ করতে পারি। আচ্ছা, পরবর্তীতে 15-16 বছরে আমরা একটি নাটক লিখতে পারিনি, একটি নাটকে অভিনয় করতে পারিনি, অথচ 87-এ আমি হাইয়েস্ট স্কোরার জি, অডিশনে। জি, আপনি বলছিলেন। তো আমাদের এইভাবে মানে দমিয়ে রাখা হয়েছে। তো আমরা তো, আমজাদ হোসেন লিখেছে, জি,
মানে তার জীবনে যা দেখেছে লিখেছে, জি তার মতো অনেস্ট লেখক, অনেস্ট পরিচালককে, তার মতো প্রতিভাকে এইভাবে যদি রাজনৈতিক বৈষম্যের শিকার হতে হয়, জি তাহলে আমাদের আর কি বলার আছে? জি জি সেই আমরা কোথায় অবস্থান করছি? সেই সোহেল রহমানের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে এই যে আমজাদ হোসেন যে এই যে আমরা মাটি ও মানুষের যে গল্প আমজাদ হোসেন বলে গেছেন তার সৃষ্টিকর্ম দিয়ে, তার গানে, তার চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে, নাটকে আমরা যদি বলি অসংখ্য কালজয়ী নির্মাণ তার রয়েছে এবং সেগুলো কিন্তু মাটি ও মানুষের গল্প দিন শেষে। আমরা কি সেই জায়গা থেকে একটু মানে সরে এসেছি এই সময়টাতে? আমরা কি সংস্কৃতি বিমুখ হয়ে যাচ্ছি? এটা একটা প্রশ্ন থাকবে, মানে আসলে এই দায়টা কার, বা মানে আপনি কি মনে করেন যে নির্মাতা হিসেবে যদি আপনাকে প্রশ্নটা করি? আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন। জি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা শিখেছি, জি আমরা যারা 90 দশকের তরুণরা শিখেছি, কার কাছ থেকে শিখেছি? বাবার কাছ থেকে নয়, আমি তার সন্তান হিসেবে শিখেছি। তার সাথে যারা অনেক বড় বড় আলোকচিত্রী ছিলেন, ক্যামেরাম্যান ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, বড় বড় যারা পরবর্তীতে অনেক বড় পরিচিত, তাদের কাছ থেকে শিখেছি। জি এবং সেই সময়কার যে কবি, লেখক, সাহিত্যিক, জি তাদের যে আড্ডা, তাদের যে পদচারণা, তাদের যে একটা সংস্কৃতি নিয়ে ভাবনা, জি সেগুলোর ছোঁয়া আমরা পেয়েছি। জি এই গভীরতার জায়গাগুলোকে একদম আমি স্পষ্ট করে বুঝতে পারি যে জি আসলে সংস্কৃতি কি, সংস্কৃতিটা কিভাবে প্রতিফলন ঘটায় সমাজে, এবং সংস্কৃতি দিয়ে কিভাবে একটা 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 দেশের, একটা জাতির মেধা বা মান নিরূপণ করা যায়। যে আমরা জাতি হিসেবে কেমন, যদি এইভাবে ভাবি জি যে আমাদের সৃষ্টিগুলো কেমন, আমাদের জীবনের ধরন কেমন, জি চলন কেমন, আমাদের জনবসতি কেমন, আমরা কি গান গাইতে পারি আমাদের জাতি, আমরা কি সুর বাঁধতে পারি, আমরা কি কবিতা লিখতে পারি, আমরা কি উপন্যাস লিখতে পারি, জি তো এগুলো আগে এইভাবে দেখতো এবং সেইভাবেই বিশ্ব মানের, এবং যে কথাগুলো, যে ভাষাগুলো, যে সুরগুলো, যে এগুলোকে একটা বিশ্বমানের চিন্তা ভাবনা করে, যে গভীরতা, সাহিত্যের যে গভীরতা, জি জি সেগুলোকে চিন্তা করে তৈরি করা হতো। সেখান থেকে যুগের কারণে, ইন্টারনেট, আমি একদম সহজ করে বলি, ইন্টারনেটের কারণে বা অনলাইনের কারণে জি সহজলভ্য বিষয়গুলো জি আমাদের কাছে আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু করে। জি তো এই সহজলভ্য বিষয়গুলো কি, যেটা খুব সহজে পাওয়া যায়। জি আমি তো মনে করি ভালো জিনিস, আমি যদি বাজারে যাই, যে আমাকে যদি এখন পাবেল, আপনি আমাকে বাজার করতে দেন, যে আমি তো নিশ্চয়ই খুঁজে খুঁজে ভালোটাই কিনবো। জি তো এই খোঁজার জায়গাটা নাই, সামনে যা পাচ্ছি তাই কিনছি। জি আমি আপনার সম্পর্কে একটু বলতেই চাই এখানে যে আজকের অনুষ্ঠানে 1992 সালে আপনার লেখা প্রথম সবুজের হলুদ ব্যাধি নাটক এটি আপনি লিখেছেন, এবং 1994 সালে প্যাকেজের পঞ্চম নাটক ছিল, এটা বিবর্ণ প্রজাপতি নির্মাণ করেন আপনি। সেই নাটকে আপনি বিপাশা হায়াতের আফসানিমের সাথে অভিনয় করেছেন, এবং 95 সালে আমজাদ হোসেনের রচনা ও ফখরুল আবেদিন দুলালের প্রয়োজনে জন্মভূমি নাটকে অভিনয় করে আপনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। আপনিও কি বাবার মতোই বহুমাত্রিক হতে চেয়েছিলেন? ছোট্ট করে যদি বলেন। আসলে বহুমাত্রিক হতে চাইনি, কোনো কিছুই হতে চাইনি, হয়ে গেছে। জি আমি এটা খুব এখন বলতে, আগে বলতে লজ্জা হতো, এখন লজ্জা হয় না। সেটা হচ্ছে আমি মাধ্যমিক পর্যন্ত ভালো ছাত্র ছিলাম। জি তারপরে আস্তে আস্তে যখন আমার ভিতরে সংস্কৃতি ঢুকে যাচ্ছে, এই বাবার সাথে, এই বাবার লোকজনদেরকে আড্ডা, মানে তাদেরকে দেখতে দেখতে যখন ভালো লাগা তৈরি হলো, কিভাবে একটা ফ্রেম ধরছে, কিভাবে একটা স্ক্রিপ্ট লিখছে, কিভাবে গান গাচ্ছে, কিভাবে, এগুলো না আমার ভিতরে তখন আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। এর কারণে আমার ইন্টারমিডিয়েট, তারপর গ্র্যাজুয়েশন মতো রেজাল্ট খারাপ হতে থাকে, এগুলোর ভিতরে এত বেশি মনোনিবেশ চলে। জি 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 তারপরে আমি যখন পোস্ট গ্রাজুয়েট হই, যখন মাস্টার্স করি, তখন আমার ভালো রেজাল্ট করেছে, কিন্তু মাঝখানে রেজাল্টটা খারাপ হলো। আচ্ছা মাঝখানে রেজাল্টটা খারাপ হলো এই কারণেই যে আমাকে নিয়ে কেউ ভাবিনি যে আমি মিডিয়াতে আসব। কারণ আমি যে ভেতরে ভেতরে কবিতা লিখতে পারি, জি যে গান ভেতরে লিখতে ভেতরে পারি, গান লিখতে পারি, বা ছড়া লিখতাম ছোটবেলা, বা নাটক লিখতে পারি, সেটা প্রথম বহিঃপ্রকাশ ঘটে হচ্ছে আমার সবুজের হলুদ ব্যাধি। এটা আমি গোপনেই লিখেছিলাম, জি এবং চুরি করে, বাবাকে না দেখে, না বলে, কারণ আমার বাবা এক্সপেক্ট করে নাই, জি জি আমার ফ্যামিলি, আমার মা এক্সপেক্ট করেন জি জি যে এটা এই 16 আর তখন 17 বছর এই বয়সের একটা ছেলে একটা নাটক লিখে তার নাটক আবার প্রচার হয়। আমি কিন্তু পালিয়ে বিটিভিতে গিয়েছি, জমা দিয়েছি ফারুক ভূঁইয়া, যার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। জি এবং উনি আমাদের জিএম, এবং পরে আমি জানি না যে প্রিভিউ কমিটির যেখানে ছিলেন সৈয়দ কামাল সাহেব, জি 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 মোস্তফা কামাল স্যার, ওনাদের, হ্যাঁ, মোস্তফা কামাল সাহেব, ওনাদের কাছে আমার এই নাটকের
স্ক্রিপ্টের বহুল প্রশংসা করে জোর করে পাশ করি। জি 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 জি। তখন একটা সমস্যা ছিল যে 18 বছরের আগে কোনো নাট্যকারদের ও। নৈমিত্তিক করা যায় কিনা, হুম হুম হুম। মানে এটা নিয়ে অনেক আমাকে হ্যাসেল পোহাতে হতো। জি জি জি। তো নাটকটা যখন প্রচার হলো, এটা সম্পূর্ণ দায়িত্ব নিলেন মোস্তাফিজুর রহমান, হুম। বা তখনকার সময়ে মহাব্যবস্থাপক ছিলেন, জিএম ছিলেন। তো তখন বাবাকে উনি বলেছেন, বাবা একদম খুব উদ্বিগ্ন হয়ে টেলিভিশনে গিয়েছিল যে কি মোস্তাফিজ এই ছেলে আসছে, তার নাটক তোমরা করছো, ও তো নাটক না করতে পারলে ও আমাকে নিয়ে ডুববে, হুম 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 হুম। এটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে। তখন জি, বলছি, জি। এটা তোমার ছেলে ভালো লিখেছে, জি জি আমার খুব ভালো একজন প্রডিউসার প্রডিউস করছে, জি। আমরা সবাই আছি। তো এই হচ্ছে আমার মিডিয়াতে আসা। জি জি জি। তারপর কিভাবে একটা- আসলাম আমি কিন্তু জানি না। জি জি, তারপর একটা লম্বা পথ আমরা জানি। তারপরে অনেক রকম ভাবেই আসি। জি জি, আমরা একটু বড় ভাইয়ের কাছে আসতে চাই যে আপনিও লেখালেখি করেন, গান লেখেন, কবিতা লেখেন, হ্যাঁ, এবং আমার বিষয়টা আবার একটু অন্যরকম। হ্যাঁ, জি। আমার ফ্যামিলি থেকে কেউ চায় নাই যে আমি এখানে আসি, কিন্তু আমার সব সময় নেশা ছিল এখানে আসা, ডিরেক্টর হব, রাইটার হব। আমিও 92-তে নাটক লিখি। আমি এখন জল্লা, জি জি ওইটা প্রান্তিকের সেরা, বছরের সেরা নাটক হয়, এবং বিচিত্রার মতো পলিটিক্যাল ম্যাগাজিন 3 পৃষ্ঠা ওই নাটক জি, নিয়ে জি, লেখে। জি। সেই নাটকে আমি আর বিপাশা হায়াতি ছিলাম। এবং আপনার শুরুটা হয়েছিল বোধহয় অভিনয় দিয়ে, এবং আপনি চলচ্চিত্রের অশ্লীলতার সময় আপনি চলচ্চিত্র থেকে সরে আসেন। হ্যাঁ, তো আমাকে একজন পরিচালক হঠাৎ করে বললেন, তখন আমি এর আগে একটু বলতে হয় চাষী নজরুল ইসলাম আমার উস্তাদ, আমি যখন 86-এ নতুন মুখে চান্স পাই, তখন উনি আমাকে বললেন, তোমার বয়সটা এমন যে না তুমি শিশু শিল্পী হতে পারবে, না হিরো হতে পারবে, আচ্ছা। তুমি আমার সাথে অ্যাসিস্ট করো, আমি তোমাকে হিরো বানিয়ে দিব। জি, তখন জি, কেউ জি। জানে না যে আমি আমজাদ হোসেনের ছেলে। আচ্ছা। 87 অডিশনের পরেও কেউ জানে না আমি আমজাদ হোসেনের ছেলে। জি এর মধ্যে আমি অনেক নাটক লিখে ফেলেছি, জি 9টা নাটকে মানে প্রধান চরিত্রে অভিনয় করেছি। আমাদের অভিনেতা নরেশ ভূঁইয়া জি সম্ভবত চিত্রালিতে কাজ করতেন, উনি নিউজ করলেন জি। এই সেই সাজ্জাদ হোসেন দদুল যে আমজাদ হোসেনের ছেলে, হাইয়েস্ট স্কোরার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা। তো এরপরে ফিল্মে আমি প্রায় 10-12টা প্রধান চরিত্রে অভিনয় করলাম, অশ্লীলতা চলে আসলো। তখন আমাকে অফার দেওয়া হলো রাত্রে 11টা-12টার পরে বন্ধ ফ্লোরে কাজ করতে হবে ইত্যাদি। তখন আমি বললাম যে না, এই অবস্থায় আমি কাজ করতে পারবো না। এই আমার লাইফ থেকে ফিল্মটা হারিয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, তখন না ফিল্মে অ্যাক্টিং করতে পারলাম না, বিভিন্ন জনের মানে আগে আমাকে অফার করেছিল ছবি বানানোর জন্য, জি, জি, ডিরেকশন দেওয়ার জন্য, সেটাও দেওয়া হলো না। এরপরে তো সিনেমা চলে না। জি জি জি। এরপরে আবার এখন ঈদকেন্দ্রিক সিনেমা হয়ে গেছে, অনেক পুঁজির ব্যাপার হয়। তো এইসব মানে আমিও কবিতা লিখি, গান লিখি, উপন্যাস লিখি, নাটক লিখি, ডিরেকশন দেই। জি 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 জি। তো এখন আপনি একটু আগে যে সোহেলকে যে কথাটা বলছেন যে আমাদের এখানে মেধার সংকট নাই, নিজেদের তৈরি করার ব্যাপার, যত কর্পোরেট হচ্ছে তত আমাদের ওই জায়গাগুলো হারিয়ে যাচ্ছে, জি জি জি। র জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তো এখানে কালচারাল অঙ্গনে র জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। জি জি, আমি একেবারে অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে ছোট্ট করে জানাতে চাই যে বাংলাদেশ ক্রিকেটের থিম সং আসিফ আকবরের গাওয়া বেশ 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 সাবাস বাংলাদেশ আপনার লেখা অনেক এমন জনপ্রিয় গানের রচয়িতা আপনি, বাংলাদেশ মিউজিক ভিডিওর প্রবক্তাও বলা হয় আপনাকে। তো গান লেখা ছেড়ে দিলেন নাকি আসলে ব্যাটা বলে হচ্ছে না, একেবারে এক কথায় বলবেন? এক কথা হচ্ছে যে আমি গান যেরকম বেশ 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 সাবাস বাংলাদেশ, এই গানটা যখন লিখেছিলাম তখন নিজের তাগিদে লিখেছিলাম জি। যে একটা স্পোর্ট নিয়ে লেখা যায় কিনা। হ্যাঁ, জি 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 যেমন গান অনেক লিখেছি, লিখে ফেলতে পেরেছি। জি তা আমার কাছে মনে হয় যে লেখাটা না অনেকটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসে। জি। আমার কাছে মনে হয় যে কিছু শব্দ নতুন সৃষ্টি না হলে আমি গান লিখতে পারি না। আচ্ছা। যেটা আমাকে যখন আনমনে বসি বা আমার যখন, আমি কিন্তু একদম খুবই যে মানে এখন আর গান আসে না আপনার, তাই না, বলতে আসে, কিন্তু আমার কথা হচ্ছে কিছু গান আমি করছি। আমি কিন্তু সোহেল আরমানস প্লেনে 100টা গানের একটা আচ্ছা আচ্ছা আচ্ছা। কাজ ধরেছি, জি, জি, জি। ব্যক্তি কেন্দ্রিক, যে আমার লেখা এবং আমার সুরে 100টি গান আমি করব। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠান একেবারে সময় স্বল্পতার কারণে শেষ করতে চাই। নিশ্চয়ই আবার আরও আলোচনা হবে। আমজাদ হোসেনকে নিয়ে তো অল্প আয়োজন আসলে সম্ভব হবে না। আপনারা ভালো থাকবেন। দর্শক, আগামী 14 নভেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করা, শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করা সকল বীরদের প্রতি এনটিভির বিনম্র শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।